বহু পুরুষ আছেন বা ছেলে আছেন যারা নিয়মিত জিমে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই তাদের মাসল বিল্ড আপ হচ্ছে না। তারা বাজার থেকে বেশ কিছু সাপ্লিমেন্টও কিনে খাচ্ছেন, যেটা একেবারেই ঠিক ভুল আমি কিছু বলছি না। কিন্তু আমার মনে হয় যেটা আমরা আশেপাশে আমরা যে খাবারগুলো আমরা দেখতে পাই, তো সেগুলোর সাহায্যে কি মাসল বিল্ড আপ করা যায় না? আসুন আজ এই বিষয়ে কথা বলি। আর আমাদের সঙ্গে আছেন পুষ্টিবিদ শ্রেয়া চক্রবর্তী। নমস্কার ম্যাম। নমস্কার। যেটা কথা বলছিলাম যে বহু পুরুষ আছেন বা ছেলে আছেন জিমে নিয়মিত যান, এবং মানে বডি তার বিল্ড হচ্ছে না, মানে কি যেটা মাসল যেটাকে আর কি বিল্ড আপ বলে সেটা হচ্ছে না। তো তারা বিভিন্ন জায়গায় আমরা শুনি যে সাপ্লিমেন্ট নেন বা বিভিন্ন রকম যে পাউডার গুলো আছে সেগুলো নেন। তো আমি যেটা বলতে চাই যে এগুলো নেওয়ার আগে আমাদের যে ঘরে যে ধরনের খাবার দাবার আমরা খাই আর কি, সেটা তার মাধ্যমে কি মাসল বিল্ড আপ করা যায় না? অফকোর্স করা যায়, রেগুলার যদি একটা পরিমাণ মতন প্রোটিন ইনটেক হয় হুম, একজন মানুষের। হুম, আর অনেকেই জিজ্ঞাসা করেন, বাবা কার্বোহাইড্রেট খাবো হুম, মাসেল বিল্ড আপ করতে গিয়ে? হুম, অফকোর্স কার্বোহাইড্রেট দরকার। হুম, হুম, এই মাসেল বিল্ড আপের জন্য কার্বোহাইড্রেট খুবই ইম্পর্টেন্ট। আর আপনি সিম্পল কার্বোহাইড্রেট খাবেন না, আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খান। তো আর তার সাথে সাথে ক্যালসিয়াম, হুম, ম্যাগনেসিয়াম, ভিটামিন, মিনারেলস এগুলোও খুব দরকার। স্পেসিফিক্যালি ভিটামিন ডি প্রচুরভাবে হুম, হুম, দরকার হুম। মাসেল বিল্ড আপের জন্য। তো অফকোর্স ঘরোয়া পদ্ধতিতেও মাসেল বিল্ড আপ করা যায়। তার মানে যেটা বোঝা গেল যে মাসল বিল্ড আপ করবার জন্য প্রোটিনের যেমন দরকার, সমানভাবেই কার্বোহাইড্রেটেরও দরকার। দরকার আছে আর কি। তো যারা মাসল বিল্ড আপ করতে চাইছে, আমি স্বাভাবিক মানুষদের কথা বলছি না, নর্মাল যারা মাসল বিল্ড আপ করতে চাইছে তাদের দৈনিক কতটা প্রোটিন দরকার? একজন আহ সুস্থ মানুষ যদি বলা যেতে পারে, তার অন্য কোনো সমস্যা নেই শারীরিক, তাহলে সেক্ষেত্রে 1.2 গ্রাম থেকে 1.6 গ্রাম অফ প্রোটিন পার কেজি বডি ওয়েট পার ডে তার দরকার। আচ্ছা। ঠিক আছে? হুম, তো এই যদি তার অ্যাক্টিভিটি লেভেল রেগুলার, সে জিম করছে, রেগুলার কোনো এরোবিক্স এক্সারসাইজ করছে, রেগুলার স্ট্রেংথ ট্রেনিং করছে, তবেই কিন্তু এটা দরকার। এবার একজন মানুষ সে বসে আছেন, কোনো এইসব কিছু করছেন না, কিন্তু সে ভাবছে যে আমিও মাসেল বিল্ড আপ করতে চাই, হুম। তাহলে সেও এটা খেয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা হবে না। তাহলে তার হিসাব অন্য। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। আর আরেকটা কথাও বলতে চাই যে এর সাথে সাথে শুধুই প্রোটিন খেয়ে যাচ্ছেন করলেও হবে না। হুম, আবার অনেকেই ভাবেন যে শুধু মাছ খেয়ে যাই, শুধু ডিম খেয়ে যাই, শুধুই চিকেন খেয়ে যাই, তাহলেও হবে না। একটা ব্যালেন্সড মিলও খেতে হবে, আর ফুল এনার্জির জন্য জিম হুম, করতে যাবে, হুম। এনার্জিও তো দরকার। একদমই দরকার। ঠিক আছে? তো সেইভাবেই করতে হবে। এই নয় যে সারাদিন শুধু প্রোটিনই খেয়ে হুম, হুম, যাচ্ছেন আর হুম, অন্য হুম, কিচ্ছু নেই, হুম, ফল নেই, সবজি নেই, হুম, কিচ্ছু নেই, তাহলে তো তার শরীরে অনেক ফ্যাটিগড হয়ে যাবে সে। তো আর তো আমরা সেটা কিন্তু ঠিক নয়। হুম, তো আমরা সাধারণ যারা মানুষ যারা দেখছে, তো প্রোটিন বলতেই তো আমরা মাছ মাংস মানে মাছ মাংসটাই মূলত বুঝি আর কি। তো এমন আর কি কি খাবার আছে যে খাবারগুলো ভালো প্রোটিন, মানে যে কেউ সে নিতে পারে? মাছ মাংস ডিম তো শুধু যারা নন নন ভেজিটেরিয়ান, ভেজ। অনেকেই আছেন যারা ভেজিটেরিয়ান, হুম, তারাও তো মাসেল বিল্ড আপ করবেন। একদমই তাই। তো সেক্ষেত্রে এবার অনেকেই আছেন যে এই মাছ মাংস ডিমের মধ্যে কেউ ডিম খায় না, হুম, কেউ মাছ খায় না, হুম, কেউ হয়তো বলছে যে না চিকেন খাবো না। হুম, হুম, তো সেক্ষেত্রে তাদের জন্য বলে রাখি, ডাল একটা ডাল। সুস্থ হুম, মানুষ সেটা রেগুলার ডাল থেকেও ভালো রকম প্রোটিন পায়, তবে তার পরিমাণ আছে। হুম, ডাল ধরুন একটা ডাল যদি এক বাটি ডাল থেকে কত, মানে এটা একটা মিসকনসেপশন আছে অনেকেরই যে ধরুন 100 গ্রাম মাছ খেলাম মানে 100 গ্রামই প্রোটিন চলে গেল। আচ্ছা সেটা। সেটাও কিন্তু নয়। হ্যাঁ। এই 100 গ্রাম মাছের মধ্যে হয়তো দেখলে পাওয়া যাবে 15 থেকে 17 গ্রাম প্রোটিন আছে হয়তো, হুম, বা 100 গ্রাম চিকেনে হয়তো 20 থেকে 22 গ্রাম প্রোটিন আছে, একটা ডিমে হয়তো 6 থেকে 7 সাত গ্রাম গ্রাম মতন প্রোটিন আছে। প্রোটিন আছে। 100 গ্রাম ডালের মধ্যে দেখা যাবে অন্তত 7 গ্রাম প্রোটিন আছে। হুম, যে মানুষ মাসেল বিল্ড আপ করতে চায় তার একটু বেশি দরকার, হুম, যেটা হুম, আমি হুম, অলরেডি হুম, হুম, হিসাবটা হুম, বললাম। হুম, কিন্তু 100 গ্রাম এই মাছটা খাচ্ছি মানেই 100 গ্রাম প্রোটিন আমার হুম, চলে গেল, তা তা কিন্তু কিন্তু এই ভুল নয়। ধারণার হুম, মধ্যে হুম, থাকবেন না। হ্যাঁ, আর আরেকটা যেটা বলতে চাই, ডাল ছাড়াও হুম, পনির আছে, হুম, মিল্ক আছে, হুম, টক দই আছে, হুম, তাছাড়াও আছে টোফু, সয়াবিন, হুম, পালং শাক, হুম, ব্রকলিতেও হুম, অনেক প্রোটিন থাকে।
ক্ষেত্রে নানা রকম বিনসও নানান রকম বিনস, যেটা বললাম হুম, সয়াবিন, হুম, ফ্রেঞ্চ হুম, বিনস, হুম, এগুলোতেও অনেকটা প্রোটিন থাকে। হুম, তো এগুলোও নিতে পারেন। অনেক রকম দানা যেগুলো আছে, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, এগুলোতেও কিছুটা পরিমাণ প্রোটিন থাকে। চিয়া সিডে তো ভালো রকমই প্রোটিন আছে, তো সেই জন্য ওগুলো থেকেও আপনারা প্রোটিন পেতে পারে। কিন্তু কোনোটাই যে শুধু আমি চিয়া সিডই খেয়ে যাচ্ছি তা করলে কিন্তু না, তা সারাদিনের তো হবে ব্যালেন্স না। ডায়েট হ্যাঁ, হবে না। হ্যাঁ। এবং চিয়া সিড খেতে গেলে তো প্রচুর পরিমাণে হ্যাঁ, তার আর অত চিয়া সিড রেকমেন্ডেডও নয়। হ্যাঁ, খাওয়া মানে যাবে না। একটা মানুষ সারাদিনে টু মানে ব্যাপারটা হচ্ছে যে আমি প্রোটিন নেব, কিন্তু আমি ভ্যারিয়াস সোর্স ভেরিয়াস থেকে সোর্স থেকে নেব। নেব। এবার যারা ভেজিটেরিয়ান তাদেরও ভেরিয়াস সোর্সেস হুম, হুম, বললাম, হুম, হুম, যারা নন ভেজিটেরিয়ান হুম, তারা তো দু হুম, রকমের হুম, সোর্সই হুম, পাচ্ছেন। হুম। তো এইরকম। আচ্ছা। আর চিয়া সিডের ব্যাপারটাও বলে দিতে চাই, একজন মানুষ কিন্তু সারাদিনে 2 টেবিল স্পুন থেকে ম্যাক্সিমাম 2.5 টেবিল স্পুন চিয়া সিডই মানে ইনটেক করতে পারবে, তার বেশি না। তার বেশি নয়। তো এটাতে হয়তো ম্যাক্সিমাম মানে আপনার হচ্ছে 20 to 25 গ্রামস, এর থেকে বেশি চিয়া সিড কিন্তু সারাদিনে ইনটেক করা যায় না। প্রোটিন বললাম না, কিন্তু হুম, টোটাল চিয়া চিয়া সিডের সিডের ইনটেক। কথা। হ্যাঁ, তাহলে যারা মুঠো মুঠো চিয়া সিড খাচ্ছেন, তারা একটু এবার সতর্ক হয়ে যান, কারণ চিয়া সিড খাওয়ার কিন্তু একটা নির্দিষ্ট মাপ আছে। আচ্ছা ম্যাম, এইবার চলে আসি যেটা হচ্ছে কার্বোহাইড্রেট। এটা তো আমাদের একটা, যত রকম পুষ্টি আছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা পার্ট কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট কি শুধুমাত্র এনার্জি দেয়, মানে মাসল বিল্ড আপে কি কোনো রকম হেল্প করে না? না, মাসেল যখন ফ্যাটিকড হয়ে যায় তো প্রচুর হুম, এক্সারসাইজ হুম, করার হুম, পরে হুম, মাসেল গুলো, হুম, তো তখন এই কার্বোহাইড্রেটের রোল হচ্ছে ওকে ফ্যাটিক হতে দেয় না। ইভেন আপনি দেখবেন প্লেয়ার্সদেরও হুম, প্রচুর হুম, কার্বোহাইড্রেট, ইমিডিয়েট প্লেইং অ্যাক্টিভিটির আগে কিন্তু প্রচুর কার্বোহাইড্রেট ইনটেক করতে বলা হয়, যাতে এনার্জিটা মেনটেন এনার্জিটা মেনটেন ইমিডিয়েট থাকে। একটা মেনটেন হয়, সে যে যাতে সে জিম। টক্সিক হ্যাঁ। ভীষণ টায়ার্ড লেথার্জি যাতে তার না চলে আসে, তাহলে তো সে অ্যাক্টিভিটিটা পূর্ণ করতে পারবে না। হুম, সেই জন্য এই গ্লাইকোজেন যে ব্যাপারটা সেটাকে আবার পূরণ করে মাসেলের ভেতরে, তো যাতে সে ফ্যাটিগড না হয়ে পড়ে, আবার আবার পরে গিয়ে সে আবার খুব এনার্জেটিক ফিল করে, কিছুক্ষণ পরে আবার যেন সে আহ, করতে পারে ওয়ার্কআউট গুলো। তা না হলে তো সে প্রচন্ড টায়ার্ড হয়ে যাবে। তাই কার্বোহাইড্রেট দরকার। হুম, তাই বলে সিম্পল কার্বোহাইড্রেট নেবেন হুম, না, হুম, কমপ্লেক্স নিন, যেরকম ডালিয়া, ওটস, বার্লি, ব্রাউন রাইস, এইভাবে আহ পূর্ণতা দিন কার্বোহাইড্রেটের ইনটেকটাকে। মানে যে উনি যে এক্সারসাইজ করবেন বা ওয়ার্কআউট করবেন, তার জন্য যে এনার্জিটা দরকার, মানে এটা তো নিয়মিত, মানে সবসময় দরকার তার, মানে সেটাকে মেনটেন করতে কার্বোহাইড্রেট হেল্প করে। হ্যাঁ, ওকে। মানে কার্বোহাইড্রেট তো ডেফিনেটলি দরকার যে কোনো মানুষেরই, ফর এনার্জি, ফর যাতে মানে টায়ার্ড না এরম হয়। নয় যে আমি খালি প্রোটিনই খেয়ে গেলাম। খালি প্রোটিনই খেয়ে যাচ্ছেন সেটা নয়, হবে না সেটা। হবে না সেটা। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফ্যাট। যারা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটেই তো মূল পুষ্টি উপাদান। তো এই ফ্যাটের কি রোল আছে? ফ্যাটেরও খুবই ইম্পর্টেন্ট রোল আছে, কিন্তু আপনি তাই বলে খুব ভাজাভুজি খেয়ে নিচ্ছেন, ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট খেয়ে নিচ্ছেন, হুম, তাহলে তো আবার সেই টায়ার্ডনেস এর ব্যাপারটা চলে এলো। তাহলে কি করতে হবে? হেলদি ফ্যাটস চুজ করতে হবে, যেরকম নাটস, সিডস, তারপরে অলিভ অয়েল যুক্ত খাবার, এইগুলো চুজ করতে হবে। আর এমনিতেও এগ বা ফিশ থেকেও বা চিকেন থেকেও কিছু কিছু ফ্যাটস পাওয়াই যায়। তো এইভাবে ওগুলোকে ইনক্লুড করুন। হালকা তেল দিয়ে তো রান্না করতেই হবে, কিন্তু অতিমাত্রায় তেলের ইউজের চলবে না। সে যে তেলই ইউজ করুন, সবাই তো অলিভ অয়েল করতে পারছেন না না, না, তো একদমই না। সেক্ষেত্রে এইভাবে সেটা হুম, করা যায়। আর এই ফ্যাট দেখা গেছে হরমোনাল ব্যালেন্সটাকে খুব সুন্দর মেনটেন করে। টেস্টোস্টেরন যাতে ছেলেদের জন্য। ছেলেদের জন্য হুম, খুবই ইম্পর্টেন্ট, হুম, তো সেই জন্য অবশ্যই ফ্যাটকেও গুরুত্ব দিতে হবে, কিন্তু অতিমাত্রায় নয়। ওকে। প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের কথা আমরা শুনলাম। আর যেটা খুব গুরুত্বপূর্ণ, বেশ কিছু খনিজ উপাদান আছে, ভিটামিন আছে, যেমন ক্যালসিয়াম হতে পারে, ভিটামিন ডি হতে পারে। এগুলোর কতখানি রোল আছে? ক্যালসিয়ামের তো রোল আছেই, মাসেল কন্ট্রাকশনে হেল্প করে ক্যালসিয়াম, তো সেই জন্য ক্যালসিয়ামের যেরকম রোল আছে, আবার ভিটামিন ডি আবার এই ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে। তাহলে দুটো আবার একটা ব্যালেন্সে চলতে মানে হবে আপনাকে দুটোর, ক্যালসিয়াম নিতে গেলে ভিটামিন ডিটাও রাখতে হবে। রাখতে হবে। তো সেই কারণেই ভিটামিন ডি যেরকম সানলাইট থেকে হুম, বলা হয়, তবে হুম, খাবারের মধ্যে যে কোনো সবুজ শাকসবজি বা এগ থেকে হুম, পাওয়া যাবে, বা হুম, অনেক ক্ষেত্রে ফোর্টিফাইড অনেক রকম খাবার হয় যার মধ্যে ভিটামিন ডি দেওয়া হয়। বা যদি আপনার ভিটামিন ডি কম থাকে, তাহলে ডাক্তারবাবুরা অনেক সময় মেডিসিন প্রেসক্রাইব করেন, সেটাও রাখতে হবে। তো ভিটামিন ডি খুব ইম্পর্টেন্ট ক্যালসিয়াম অ্যাবজর্পশন, তা হুম, নাহলেই বোন বা মাসেল এগুলো অনেকটা
কন্ট্রাকশনে মাসেলের হেল্প করে ভিটামিন, যেরকম ক্যালসিয়াম মাসেল কন্ট্রাকশনে হেল্প করে। তো সেক্ষেত্রে ক্যালসিয়ামের তো খুবই ইম্পর্টেন্ট এই ওয়ার্কআউট বা এইগুলোর থেকে। তো অবশ্যই এই দুটো যেরকম মিনারেলস বা ভিটামিনস এইগুলো এইভাবে ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। আর ক্যালসিয়াম তো আমরা আহ, দুধ থেকে পাই, টক দই থেকে পাই, পনির থেকে পাই, তো এইভাবে খাবারে ইনক্লুড করুন। আর সবুজ শাকসবজি খান, ভিটামিন ডি, ডিম, যেগুলো আগেই বললাম অলরেডি। আর একটা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন থাকেই, সেটা হচ্ছে যে ম্যাম, আমি যে ওয়ার্কআউট করতে যাই বা জিমে যে যাই, আমি কতক্ষণ আগে খাবো, মানে কতক্ষণ আগে খেয়ে আমি জিমে যাব, বা জিম করার কতক্ষণ পরে আমি খাবো, এটা একটা। আর আমি দিনে কতবার মিল নেব? একটা হচ্ছে জিমে যাওয়ার অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে খেয়ে নিতে হবে। আচ্ছা, তা নাহলে জিমে গেলে মিনিমাম প্রচন্ড, 1 ঘন্টা থেকে আধ ঘন্টা আগে হ্যাঁ আমাকে খেতে তাহলে হবে। মানে হ্যাঁ। ওটা কিন্তু তা নাহলে একটা ভমিটিং, হুম, একটা নসিয়া, একটা হুম, ব্লোটিং হুম, ফিল হতে পারে। হুম, আর অনেকেই আছেন জিম থেকে ফিরবেন, তারপরে অনেকক্ষণ বাদে ডিনার বা যাই হোক হুম, যে কোনো মিল বা লাঞ্চ যেটাই হোক অনেক দেরিতে করেন। হুম, কিন্তু সেটাও দেখতে হবে যে, কারণ অনেকটা টায়ারিং, মাসেলে অনেক টক্সিনস জন্মে যায়, তো রিপেয়ার এই টক্সিনস গুলো রিমুভালের জন্য, স্ট্রেংথটাকে আবার ব্যাক করানোর জন্য কিন্তু আবার আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু খেয়েও নিতে হবে। আচ্ছা। বেশিক্ষণ না খেয়ে থাকাটাও কিন্তু ঠিক নয়। সেই জন্য একটা গ্লুকোজ দরকার বডিতে ফর এনার্জি, ইনস্ট্যান্ট এনার্জি। তো সেই জন্য অবশ্যই কোনো রকম খাবার, আর যেটা যদি কার্বোহাইড্রেট হয় আরো ভালো। ইভেন বলাও হয় যে একটা কলা বা কিছু ইমিডিয়েট জিম থেকে বেরিয়ে একটা কোনো ফল ইমিডিয়েট খেয়ে নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে অবশ্যই দরকার। আর যদি মিল ব্রেক করার কথা বলা হয়, তাহলে ম্যাক্সিমাম 5টা থেকে 6টা মিলে সারাদিনের ডায়েট প্ল্যানটা রাখলে অতটা অসুবিধা মনে হয় না হবে বলে। ওকে। আর এখানে জলের কি রোল আছে? জল মানে কতটা ইনটেক করা উচিত এদের? কারণ এরা যেহেতু তাদের মানে বেশিরভাগ সময়টা ওয়ার্কআউটে কাটে এবং প্রচুর ঘাম ঝরান এরা। তো এক্ষেত্রেও তো আমার মনে হয় জলের একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল আছে। হাইড্রেশনের হুম, জন্য তো জল খুবই ইম্পর্টেন্ট, যাতে অনেক সময় দেখা যায় ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে, এতটা বার্ন আউট হচ্ছে, এতটা মানে হিট প্রডিউস হচ্ছে বডিতে, তো ডিহাইড্রেশন হতে পারে। তো সেই জন্য অবশ্যই জল দরকার। আর জল অন্তত 3 লিটার তো সাধারণ যে কোনো মানুষের জন্য, তো 4 লিটার তো দরকারই হুম, এদের জন্য। হুম, আর যে কোনো ফ্রুট জুস হুম। বা ডাবের জল এসবও খুব দরকার এইসব মানুষ যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে রিফাইন্ড সুগার এদের জন্য কতটা খারাপ? রিফাইন্ড সুগার তো আগেই বললাম যে সিম্পল কার্বোহাইড্রেট একদমই ভালো নয়। রিফাইন্ড সুগার মানেই তো সিম্পল কার্বোহাইড্রেট। তো কমপ্লেক্স চিনি, কার্বোহাইড্রেট, ময়দা চিনি, এগুলো। ময়দা, এগুলো সব, হোয়াইট রাইস, হুম, এগুলো সবই রিফাইন্ড সুগার। তো সেই জন্য এগুলো না খাওয়াই ভালো, খুব টায়ার্ডনেস করে দেয় আর খুব উইক করে দিতে পারে, আর এনার্জি পাবে না ওয়ার্কআউটের জন্য। তো সেই জন্য এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় যারা মাসেল বিল্ড আপ করে। কার্বোহাইড্রেট দরকার, কিন্তু তা বলে রিফাইন্ড জিনিস রিফাইন্ড না। কার্বোহাইড্রেট নয়, মানে রিফাইন্ড সুগার নয়। হুম। আচ্ছা ম্যাম, আর একটা যেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে বাজারে বা বিভিন্ন জিম সেন্টার গুলোতে আমরা দেখেছি যে বিভিন্ন রকম প্রোটিন সাপ্লিমেন্ট এবং ক্রিয়েটিন সাপ্লিমেন্ট বিক্রি হয়, বা যারা জিমে যারা যান তাদের মাসল বিল্ড আপের জন্য এই ধরনের সাপ্লিমেন্ট গুলো দেওয়া হয়। তো এইগুলোকে আপনি কিভাবে দেখছেন? এগুলো ডিপেন্ড করে বিভিন্ন মানুষের কিরকম ক্ষমতা, কতটা সে নিতে পারবে। এবার তাহলে তার সারাদিনের আগে প্রোটিন ক্যালকুলেশন করতে হবে, তবেই সেই ওয়ে প্রোটিন হুম, বা ওই প্রোটিন হুম, হুম, সাপ্লিমেন্টেশন গুলো তাদের সাজেস্ট করা যায়। মানে কিন্তু আমি যদি ন্যাচুরালি যদি আমি সবকিছু পেয়ে পেয়ে যাই, যাই তাহলে দরকার নেই, তাহলে তো দরকার নেই। অফকোর্স দরকার নেই। আচ্ছা, আচ্ছা। ন্যাচারালি অফকোর্স ভালো, এবার তার মধ্যে কি আছে হুম, হুম, সেই ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো করে হুম, দেখতে হবে। হুম, এবার অনেক ক্ষেত্রেই দেখা যায় এগুলো দীর্ঘকালীন নিতে নিতে, এবার আমি কোনো ব্র্যান্ড স্পেসিফিক বলছি না বা কোনো জিমকে বলতে চাইছি না, কিন্তু এরম অনেক পেশেন্ট আসেন যাদের দীর্ঘকালীন এগুলো নিতে নিতে কিন্তু দেখা গেছে কিডনি ড্যামেজড হতে পারে। হুম, এবার তার কারণটা সম্পূর্ণ যে এদের ওপর দোষ দিয়ে দেবো সেটাও বলা যায় না, এবার তার অন্য কি ডায়েট করেছেন সেটা হয়তো সম্পূর্ণ সে বলছেও না। তো সেই জন্য এটাও একটা জেনেটিক্যালও হতে পারে। তো কিডনি ড্যামেজড, ফ্যাটি লিভার, এই তারপরে হাইপার টেনশন, এইসব সমস্যাগুলো কিন্তু দেখা দিতে পারে। তো সেই জন্য কোনো রকমই মানে বাইরের কেমিক্যাল পদার্থ না নিয়ে ন্যাচারাল ফুড,
তো এবার অনেকেই প্রশ্ন করবেন যে আজকাল তো খাবারের মধ্যেও অনেক কিছু মেশানো হচ্ছে, তো কিছু তো কোনো জায়গায় বিলিফ রাখতেই হবে, এটা পার্সন আর টু এটা পার্সন ইট ক্যান এটা তো ভ্যারি। আমরা কিছু করতেও পারবো না যে না, পরিমাণে। কিন্তু তাহলে তো কিছু খাওয়াই যাবে না। হ্যাঁ, তাহলে কিছু খাওয়াই যাবে না, তাহলে নিজেকেই চাষ করতে হবে অ্যাকচুয়ালি। তো তো সেটা একটা খুব হ্যাঁ, ডেঞ্জারাস ব্যাপার, ডেঞ্জারাস চাষ ব্যাপার। করতে হ্যাঁ, শুরু হ্যাঁ, করা এখন। এমনিতেই থাকার জায়গা নেই আমাদের হ্যাঁ, শহরে। তো সেই জন্য অবশ্যই হুম, আপনাকে বুঝে খেতে হবে, হুম, যে যেখান থেকে কিনছেন সেই জায়গাগুলো অথেন্টিক হুম, কিনা সেটা দেখতে হুম, হবে। এবার ওই হেলথ ড্রিঙ্ক গুলো যেগুলো নিচ্ছেন সেটা হুম, কে সাজেস্ট করছে, কোনো হুম, ডায়েটিশিয়ান হুম, নাকি কোনো জিম ট্রেনার? হুম, তো সে কতটা জানে সেটা দেখে নিতে হবে। যদি সে দেখা যায় যে সে খুব ভালো, হুম, তার একটা ডিগ্রি আছে, তো অবশ্যই তাকে তো ট্রাস্ট করতেই হবে। কোনো জায়গায় গিয়ে তো একজন মানুষকে ট্রাস্ট করতে হয়। একদম। তো সেই জন্য যদি মনে হয় যে ট্রাস্ট ওয়ার্দি, হুম, তাহলে অফকোর্স সেটা নিন। আর যদি একজন ডায়েটিশিয়ানই বলে দেন তাহলে হুম, সেটা নিতে হুম, হবে। হুম, এবার অনেক ক্ষেত্রে সে তার বডি সেটা নিতে পারছে না, হুম, তাহলে সেক্ষেত্রে তখন সেটাকে ডিসকার্ড করে ন্যাচারাল ডায়েটেই চলে যেতে হবে। আমারকে যদি কেউ জিজ্ঞাসা করে, অফকোর্স ন্যাচারাল ডায়েট দেওয়াটাই, এবার যদি কখনো দরকার পড়ে সেটা ভেবে দেখা যাবে। ধরুন প্রোটিনের তো একটা মাপ আছে, আপনি প্রথমেই বললেন। তারপরে এই যে ক্রিয়েটিন পাউডার যেটা আছে, এই যে নিলে পরে এর ক্ষতিকর দিকগুলো কি কি হতে পারে, মানে কি কি ক্ষতি হতে পারে একজনের? একজন মানুষের কিডনি ড্যামেজড হতে পারে। এবার যেহেতু এটা নিলেই যে হুম, হবে আমি সেটা বলছি হুম, না। হুম, এগুলো নিলে দেখা গেছে যে কিডনি ড্যামেজড হতে পারে, হুম, ফ্যাটি লিভারের সিমটমস আসতে পারে, হার্টের কোনো ক্ষতি হতে পারে, যেরকম কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড এইসবের লেভেল ওঠানামা করতে পারে। তো এই জন্য এইগুলো একটু সতর্ক হয়ে খাওয়াই ভালো। ইলেকট্রোলাইট, সোডিয়াম পটাশিয়ামের যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, তো এইগুলো একটু দেখে নিতে হবে। আর নয়তো যদি নিয়েও থাকেন, তাহলে বারংবার আহ মানে 3 মাস অন্তর অন্তর চেক আপে থাকুন, এইগুলো টেস্ট করতে থাকুন, সোডিয়াম পটাশিয়াম, ক্রিয়েটিনিন। তো এইগুলো চেক করতে থাকুন, ব্লাড প্রেশার চেক করতে থাকুন, লিপিড প্রোফাইল, লিভার ফাংশন টেস্ট, এগুলো করতে থাকুন। তাহলে আশা করা যায় একটা সবসময় একটা টেস্টের মধ্যে আছেন, তাহলে আশা করা যায় সেটার সমস্যা হবে না। আচ্ছা ম্যাম, আরেকটা খুব কমন প্রশ্ন, সেটা হচ্ছে যে যারা জিম গোয়ার্স, তারা ডিম খেতে ভীষণ পছন্দ করেন এবং তারা বুঝতে পারেন না যে আমার ডেইলি কতগুলো ডিম খাওয়া উচিত অ্যাকচুয়ালি। যদিও আপনি একটা হিসেব বলে দিয়েছেন যে একটা ডিমে 7 গ্রামের মতন প্রোটিন থাকে, কিন্তু ওদের যেটা ভয় থাকে সেটা হচ্ছে ডিমের কুসুমটা। তো সেই জন্যই জিজ্ঞাসা যে ডেইলি কটা করে ডিম খাওয়া যাবে? একজন হেলদি পুরুষ মানুষ সে সারাদিনে 2টো গোটা ডিম খেতে পারে, কুসুম ফুল সমেত। কুসুম সমেত। হুম, তার কোনো হার্টের সমস্যা, কোলেস্ট্রলের সমস্যা নেই। হুম, আর সে 2টো গোটা ডিম, এছাড়াও 2 থেকে 4টে পর্যন্ত এগ হোয়াইটস সে খেতে পারে, যদি সে জিম করছে, মাসেল বিল্ড আপের চেষ্টা করছে, আর যে এবং তিনি সুস্থ আছেন। সুস্থ আছেন। হুম, হ্যাঁ, ধন্যবাদ ম্যাম, মানে এত সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। তো যারা জিমে যাচ্ছেন, বডি বানাতে চাইছেন, মাসল বিল্ড আপ হচ্ছে না, চেষ্টা করুন আপনার আশেপাশে যে সমস্ত পুষ্টিকর খাবারগুলো আছে সেগুলোকে আগে নেওয়ার। প্রয়োজন হলে আপনারা একজন ডায়েটিশিয়ানের কাছেও পৌঁছতে পারেন। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা নিঃসন্দেহে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো একটি এপিসোডে, অন্য কোনো একটি বিষয় নিয়ে। নমস্কার।